শুরুতে আমরা একটা শহর সম্পর্কে জানতে পারি যেখানে দানবরা সবকিছু দখল করে ফেলেছিল, সামনে যাকে পেত তাকে মেরে ফেলত। সবাই তখন ভয় আর আতঙ্কে দিন কাটাচ্ছিল, কিন্তু সেই ভয়ঙ্কর সময়েও একজন মানুষ ছিল যে একা দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে লড়াই করছিল। তার নাম হারু, একজন কিংবদন্তি, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী স্পিরিট সামনার আর সবচেয়ে বড় হিরো বললেই চলে। সে শুধু দানবগুলোর হাত থেকে মানুষ বাঁচাত না, একদল ছোট ছোট বাচ্চাকেও উদ্ধার করেছিল। দিন যেতে যেতে তার নাম চারদিকে ছড়িয়ে পড়ল, সবাই তার সাহস আর শক্তির কথা বলতে লাগল। অবস্থা এমন হলো যে শুধু রাজ্য না, পুরো পৃথিবীই তার শক্তিকে ভয় পেতে শুরু করল। রাজ্যের লোকজন তাকে খুব সাবধানে দেখতে শুরু করল, আর এটা দেখে রাজাদের মনে রাগ জমতে লাগল। ধীরে ধীরে তাদের মনে হিংসা ঢুকে গেল, আর তারা ঠিক করল যেভাবেই হোক হারুকে সরিয়ে দিতে হবে। তাই তারা একটা খারাপ পরিকল্পনা করল। হারুর নিজেরই এক ছাত্রকে ব্যবহার করে তাকে বিষ খাওয়ানো হলো। সেই মুহূর্তে হারু মাটিতে পড়েছিল, মনটা ভেঙে গিয়েছিল। যাদের সে বিশ্বাস করত তারাই তাকে বিশ্বাসঘাতকতা করেছে, এই কষ্টটা সে সহ্য করতে পারছিল না। যদি কোনোভাবে অলৌকিক কিছু ঘটে আর আমি অন্য একটা দুনিয়ায় যেতে পারতাম, তাহলে আর কখনো কাউকে আমাকে ঠকাতে দিতাম না, নিজের মনে এমনটাই বলল সে। এরপর সে একটা জাদু মন্ত্র পড়ল, আশা করল এটা তাকে নতুন একটা দুনিয়ায় নিয়ে যাবে। আর সত্যি সেই জাদু কাজ করল। হারু নতুন নামে আবার জন্ম নিল। এবার তার নাম সাইকা। সে একটা ধনী পরিবারে জন্মেছিল। তার দুই ভাই ছিল, গ্রে আর সোফিত। আরে ভাই, নামটা শুনে সফটওয়্যার ভেবো না, এটা কিন্তু সিরিয়াস গল্প। জন্মের সময় তার বাবা দেখতে চাইলেন ছেলেটার কোনো জাদু শক্তি আছে কিনা, কিন্তু কিছুই খুঁজে পেলেন না। তখন গ্রে তাকে নিয়ে হাসাহাসি করে বলল, একেবারে অকাজের, কোনো কাজের নাই ছেলে। কিন্তু আসলে ব্যাপারটা অন্যরকম ছিল। সাইকার জাদু শক্তি ছিল ঠিকই, কিন্তু তার ছিল ভয়ঙ্কর শক্তিশালী এক আত্মিক ক্ষমতা, যেটার সাথে কেউ পারবে না। তবে এটা কেউ জানত না, এমনকি তার বাবাও জানত না। দিন যেতে লাগলো, সাইকা বড় হতে লাগলো। যখন তার বয়স 3 বছর, একদিন সে প্রাসাদের বাগানে হাঁটছিল। হঠাৎ কিছু পাতা ছিঁড়ে তার শক্তি ব্যবহার করল। কিছু পাতা ইঁদুর হয়ে গেল, আর বাকিগুলো কাক হয়ে গেল। আসলে সে শুধু এই দুনিয়ার নিয়মগুলো বুঝতে চাচ্ছিল। হঠাৎ গ্রে সেখানে এসে আবার তাকে বিরক্ত করতে লাগল। তাকে মারতেও গেল, কিন্তু হঠাৎ করে কাকগুলো গ্রের ওপর আক্রমণ করে বসল, তার মাথায় ঠোকর দিতে লাগলো। অথচ সাইকার কিছুই হলো না। সোফি দূর থেকে চিৎকার শুনে দৌড়ে এলো, এসে অবাক হয়ে গেল কাকগুলো সাইকাকে কিছু করল না কেন। ব্যাপারটা তো ঠিক লাগছে না। এভাবে সময় কেটে গেল। সাইকার বয়স হলো 7 বছর। এই সময়টা সে পুরোটা জাদু শেখা আর এই দুনিয়ার নিয়ন বোঝার পেছনে লাগালো। পাশাপাশি সে ইয়াসি নামে কিছু জিনিস বানাচ্ছিল, যেগুলো দিয়ে সে তার আগের জীবনের শক্তি ব্যবহার করতে পারবে। একদিন ইভা তার দরজায় নক করে বলল, এই যে তোমার জ্যাকেটটা জঙ্গলের মধ্যে পেয়েছি। সাইকা সঙ্গে সঙ্গে বুঝে গেল এটা গ্রেই সেখানে ফেলে রেখেছিল। ঠিক তখনই গ্রে পাশ দিয়ে যাচ্ছিল আর এসে ইভার সামনে তাকে অপমান করতে লাগলো। সাইকা তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু গ্রে উল্টা বলল, তুই তো কিছুই না, তোর কোনো জাদুই নেই, শুধু সময় নষ্ট করিস। আর আমি খুব শিগগিরই ম্যাজিক একাডেমিতে ভর্তি হব, তাই আমাকে সম্মান দিয়ে কথা বল। ম্যাজিক একাডেমি কথাটা শুনে সাইকার চোখ চকচক করে উঠল। সে মনে মনে ঠিক করে ফেলল যেভাবেই হোক সে ওই একাডেমিতে ভর্তি হবে। ঠিক সেই সময়ে তাদের বাবা সিদ্ধান্ত নিলেন গ্রে আর সোফিতকে ম্যাজিক দিয়ে তীর ছোড়া শেখাবেন। ওরা যখন বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন সাইকা তার বাবাকে ডেকে বলল, আমি কি সাথে গিয়ে ট্রেনিংটা দেখতে পারি? তার বাবা একটু অবাক হলেন, কিন্তু শেষে রাজি হয়ে গেলেন। তারপর চারজনই ট্রেনিং গ্রাউন্ডে গেল। সবার আগে সোফিত এগিয়ে গেল। সে একটা বাতাসের জাদু ব্যবহার করল, এতটাই শক্তিশালী ছিল যে টার্গেটটা একদম ভেঙে চুরমার হয়ে গেল। এরপর গ্রে এর পালা। সে আগুনের জাদু ব্যবহার করল, আর টার্গেটটা একেবারে পুড়ে ছাই হয়ে গেল। তাদের বাবা তাকে দেখে বললেন, ভালো করেছ। ওরা যখন ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন গ্রে সাইকাকে দেখে হাসতে হাসতে বলল, যেহেতু ও এখানে আছে, ওকেও কিছু করতে দাও না, একটু মজা হোক। এটা শুনে সাইকার ভীষণ রাগ হয়ে গেল, আর কারো অনুমতির অপেক্ষা না করে সরাসরি তার বাবার হাত থেকে জাদুর ছড়িটা নিয়ে নিল। তারপর নিজের আত্মিক শক্তি ব্যবহার করে এমন এক নীল আগুনের জাদু ছুড়ল যেটা কেউ আগে কখনো দেখেনি। মুহূর্তের মধ্যে টার্গেটটা পুরো ধ্বংস হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল। গ্রে তো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এরপর সাইকা তার বাবার দিকে তাকিয়ে বলল, আমি জাদু শিখতে চাই, আমি ম্যাজিক স্কুলে ভর্তি হতে চাই। কিন্তু তার বাবা সরাসরি বললেন, অসম্ভব, যার মধ্যে জাদুর শক্তি নেই সে কোনোদিন ম্যাজিক স্কুলে ঢুকতে পারে না, এটা ভুলে যাও। সাইকা শান্তভাবে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে সে হাল ছাড়েনি। সে চুপচাপ নিজের মতো করে শেখা আর পর্যবেক্ষণ চালিয়ে যেতে লাগলো। এক রাতে সাইকা একটা রিচুয়াল শুরু করলো। সে তার আগের জীবনে যাদের সাথে চুক্তি করেছিল তাদের মধ্যে একজনকে ডাকার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত সে সফল হলো। সবচেয়ে দুর্বল একজনকে ডেকে আনতে পারল। তার নাম ইউকি। ইউকি তাকে দেখেই চিনে ফেলল আর দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। সাইকা অবাক হয়ে বলল, তুমি এত ছোট হয়ে গেলে কেন? কিছু হয়েছে নাকি? ইউকি বলল, জানি না। সাইকা বলল, হয়তো এই নতুন দুনিয়ার প্রভাব। সমস্যা না, তোমাকে যখন দেখেছি তখন বাকিদেরও ডাকতে পারবো। সে ইউকিকে আবার পাঠিয়ে দিতে যাচ্ছিল, ঠিক তখনই ইউকি ছোট একটা শেয়ালের রূপ নিল আর বলল, আমি আর ওখানে থাকতে চাই না, তোমার সাথে থাকতে দাও। সাইকা রাজি হয়ে গেল। পরের দিন গ্রে ইভার ওপর রাগারাগি করছিল, কারণ সে নাকি
তার কাপড়ে পানি ফেলে দিয়েছে। তারপর সে ইভাকে বিরক্ত করতে শুরু করলো, বলল আজ রাতে আমার রুমে আসবে। এসব শুনে আর সাইকা চুপ থাকতে পারল না। সে সাথে সাথে গিয়ে গ্রেকে ইভার কাছ থেকে সরিয়ে দিল। এতে গ্রে আরও রেগে গেল আর জোরে সাইকাকে মারতে গেল, কিন্তু সাইকা খুব সহজেই আঘাতটা ঠেকিয়ে দিল। এতে গ্রে অপমানিত হয়ে রেগে চলে গেল। ইভা তখন সাইকাকে ধন্যবাদ দিয়ে বলল, চলো তোমাকে বাগানে একটা জিনিস দেখাই। সে সাইকাকে একটা ছোট্ট মুমূর্ষ প্রাণীর কাছে নিয়ে গেল। ইভার ইচ্ছা ছিল তাকে সাহায্য করবে, কিন্তু কিভাবে করবে বুঝতে পারছিল না। তখন সাইকা বলল, চিন্তা করো না, আমি দেখছি, তুমি একটু সরে দাঁড়াও। কেউ তাকিয়ে থাকলে আমি ঠিকমতো মনোযোগ দিতে পারি না। ইভা চোখ বন্ধ করল। সাইকা তখন তার ইয়াশিদের একজনকে ডেকে আনলো, যেটা সেই প্রাণীর মধ্যে প্রবেশ করে তাকে পুরোপুরি সুস্থ করে দিল। ইভা চোখ খুলে এটা দেখে অবাক হয়ে সাইকাকে ডাকল, তোমার কি হিলিং ম্যাজিকও আছে? সে জিজ্ঞেস করল। সাইকা বলল, এমনই কিছু বলতে পারো। তারপর সাইকা ইভাকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি কবে থেকে স্পিরিট দেখতে পারো? ইভা একটু থেমে গেল, তারপর বলল, তুমি কিভাবে জানলে? সাইকা বলল, আমি আগেও দেখেছি তুমি স্পিরিটদের চোখ দিয়ে ফলো করো। আমার ধারণা তুমি শুধু দেখতেই মা, আরও কিছু পারো। আসলে তুমি কি দেখো? আর লুকাতে না পেরে ইভা সত্যিটা বলল, হ্যাঁ আমি স্পিরিট দেখতে পারি, বিশেষ করে ফেয়ারি। ওরাই তো আমাকে জঙ্গলে তোমার জ্যাকেটটা খুঁজে দিয়েছিল। সাইকা একদম অবাক হয়ে গেল। আর ওরা কি তোমার কথা শুনে? সে জিজ্ঞেস করল। ইভা বলল, শুধু একবার শুনেছিল, যখন আমি কাপড় ধুচ্ছিলাম। সাইকা খুব আগ্রহী হয়ে বলল, আমি সবসময় এমন কাউকে চেয়েছিলাম যে স্পিরিটের সাথে কথা বলতে পারে। তুমি আমার সাথে থাকবে। তারপর সে বলল, আমি আগুন ডেকে আনবো, তুমি স্পিরিট দিয়ে সেটা নেভানোর চেষ্টা করো। ইভা পুরোটা বুঝতে না পারলেও রাজি হলো। সাইকা আগুন জ্বালালো, বলল, এটা নেভাও। ইভা নরম ভাবা বলল, প্লিজ চলে যাও, সুন্দর আগুন। কিন্তু আগুন নেভল না। আবার চেষ্টা করল, তাও না। শেষে হঠাৎ করে সে জোরে চিৎকার করে উঠল, চলে যাও। আর সাথে সাথে আগুন নিভে গেল। সাইকা খুব খুশি হয়ে গেল। সে বুঝতে পারল ইভার মধ্যেই সেই ক্ষমতা আছে যেটা সে এতদিন খুঁজছিল। সেই দিন থেকে সে ইভার সাথে বেশি সময় কাটাতে লাগলো, তাকে তার ক্ষমতা ব্যবহার করা শেখাতে লাগলো। ধীরে ধীরে ইভাও তার প্রতি অনেকটা নির্ভরশীল হয়ে পড়ল। দিনগুলো দ্রুত কেটে গেল। সাইকা বড় হয়ে এখন ১৩ বছরে পা দিয়েছে, কিন্তু আগের মতোই তার জন্মদিন কেউ উদযাপন করে না, কারণ সে বৈধ সন্তান নয়। তাই সবাই তাকে অদ্ভুতভাবে দেখে। সে নিজের ঘরে কিছু পড়াশোনা করার জন্য যাচ্ছিল, পথে হঠাৎ তার দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আগের মতোই গ্রে আবার তাকে বিরক্ত করতে শুরু করল। ঠিক তখনই দুজন চাকর দৌড়ে এসে আতঙ্কে চিৎকার করে বলল, একটা বিশাল দানব হঠাৎ করে শহরে আক্রমণ করেছে। তোমার বাবা তখন সেখানে ছিল এবং আগুনের জাদু ব্যবহার করে দানবটাকে থামানোর চেষ্টা করল। সে কিছুটা পেছনে ঠেলে দিতে পারলেও দুর্ভাগ্যবশত দানবটা এখন রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে। তাই সবাইকে বলল, এখনই আমাদের পালাতে হবে। ছেলেরা সবাই খুব ভয় পেয়ে গেল। দানবটার গর্জন শোনার সাথে সাথে গ্রে চিৎকার করে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ল। সোফি তো চিন্তিত ছিল। সে সবাইকে নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিতে বলল এবং লড়াই না করতে বলল। কিন্তু যখন সে পাশে তাকালো, সে সাইকাকে দেখতে পেল না। সে আগেই দৌড়ে দানবটার সামনে চলে গেছে। বাইরে ইভা আর একজন দাসী দানবটার কোনায় হাটকে ছিল। সাইকা এটা দেখে তাদের সাহায্য করতে ছুটে গেল, কিন্তু ইভা দ্রুত কাজ করল। আগুনের জাদু ব্যবহার করে দানবটাকে কিছুটা আটকে দিল। তারপর সেই দাসীকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সাইকা এটা দেখে ইভার সাহস দেখে অবাক হয়ে গেল। তারপর সে দানবটার দিকে চিৎকার করে বলল, এদিকে আয় হারামজাদা। সে দানবটাকে প্রাসাদের মাঝখানের দিকে টেনে নিয়ে গেল, আর সবাই অবাক হয়ে দূর থেকে দেখছিল। দানবটা সাইকাকে ধাওয়া করছিল, আর অনেকেই ভাবছিল সে আর বাঁচবে না। সোফি চিৎকার করছিল, নিশ্চিত ছিল সাইকা শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে সেটা একদমই হয়নি। সাইকা এক বিশাল শক্তিশালী আগুনের জাদু ব্যবহার করল, যেটার মধ্যে বিষের শক্তিও মিশানো ছিল, আর এক আঘাতেই দানবটাকে ধ্বংস করে দিল। দানবটা মাটিতে পড়ে গেল, পুরোপুরি পরাজিত। সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে সাইকা এত ভয়ঙ্কর দানবকে এত সহজে হারিয়ে দিল। ইভাও তার এই কাজ দেখে খুব মুগ্ধ হল। ভিড়ের মানুষজন আনন্দে সাইকার নাম ধরে চিৎকার করতে লাগল। এভাবেই গল্পের আসল উত্তেজনা শুরু হল। ঠিক তখনই সাইকার বাবা বাড়ি ফিরে এলেন। তিনি নিজের চোখে দেখলেন তার ছেলে একা হাতে বিশাল দানবটাকে মেরে ফেলেছে। এই মহান কৃতিত্বের জন্য তিনি একটা বড় ভোজের আয়োজন করলেন এবং সাইকাকে বললেন, তুমি তোমার বয়সের কোনো ছেলের চেয়ে অনেক বড় কাজ করেছ। তুমি একটা পুরস্কার পাওয়ার যোগ্য। বলো তুমি কি চাও? সাইকা ধন্যবাদ দিয়ে বলল, যদি আপনি আমাকে পুরস্কার দিতে চান, আমার একটা সহজ অনুরোধ আছে। আমি এই পরিবারে একজন মেজ হিসেবে কাজ করেছি, প্রাসাদ আর সবাইকে রক্ষা করেছি, কিন্তু যদি কেউ আপনার শক্তি না জানে, তাহলে আপনার প্রভাবও সীমিত থাকে। আমাকে দয়া করে ম্যাজিক একাডেমিতে যাওয়ার অনুমতি দিন, যাতে আমি পুরো রাজ্যকে সেবা করতে পারি। তার বাবা এটা শুনে খুবই মুগ্ধ হলেন এবং বললেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। তখন সাইকা আরও একটা কথা যোগ করল, আমার আর একটা অনুরোধ আছে। তার বাবা তখন জিজ্ঞেস করলেন, ওটা কি? সাইকা বলল, আমি চাই ইভাকে আমার সাথে একাডেমিতে যেতে অনুমতি দিন। সে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকবে। তার বাবা আপত্তি করে বললেন, কিন্তু তার তো কোনো জাদুর শক্তিই নেই, ওদের ওখানে ওকে নেবে না। সাইকা শান্তভাবে বলল, এভাবে বলবেন না, ওকে নিজেকে প্রমাণ করতে দিন। এরপর
এরপর সে ইভাকে ডেকে বারান্দায় নিয়ে গেল এবং বলল, যদি সত্যিই আমার সাথে যেতে চাও তাহলে তোমাকে লেজেন্ডারি ফায়ার ম্যাজিক দেখাতে হবে, না হলে আমি তোমাকে এখানেই রেখে চলে যাব। ইভা ভয় পেয়ে গেল। সে বুঝল সাইকা হয়তো তাকে ফেলে যাবে। সে পুরো শক্তি জড়ো করে বিশাল এক আগুনের জাদু ব্যবহার করল, যেটা সবাইকে একদম অবাক করে দিল। এমনকি সাইকাও মুগ্ধ হয়ে গেল। সে বাবার দিকে তাকিয়ে বলল, এখন কি বলবেন? বাবা বললেন, ঠিক আছে, ও যেতে পারে। ঠিক তখনই গ্রে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এই ছেলে আর তার দাসীকে কিভাবে একাডেমিতে যেতে দিচ্ছেন? আপনি জানেন আমাদের পরিবার থেকে শুধু একজন ছেলে যেতে পারে, আমি ওকে আমার সাথে যেতে দেব না। বাবা শান্তভাবে বললেন, কে বলেছে তুমি যাচ্ছ? তুমি তো আর্মিতে যাবে, তুমি ম্যাচ হবে না। আমি অনেক বছর ধরে তোমাদের দেখছি, সাইকার মতো তুমি কখনোই ম্যাজিক শেখার চেষ্টা করনি, শুধু তলোয়ার চালানো নিয়েই পড়েছিলে। এটা শুনে গ্রে রেগে আগুন হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমি তোমাকে সবকিছু নিয়ে যেতে দেব না, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। যদি আমি জিতি, আমি আমার সব অধিকার ফিরে নেব, আর যদি হারি, আমি আর কোনোদিন কথা বলবো না। কিন্তু তুমি ওই মেয়েটাকে নিয়ে যেতে পারবে না, আর এই বাড়িতেও আর ফিরতে পারবে না। সাইকা রাজি হয়ে গেল। বাবা ঘোষণা করলেন, তোমাদের দ্বন্দ্ব কাল হবে, সবার সামনে বিজয়ী সিদ্ধান্ত নেবে। গ্রে চিৎকার করে বলল, ঠিক আছে। তারপর সবাই নিজের ঘরে চলে গেল। সাইকা পরের দিনের জন্য তার জিনিসপত্র গোছাতে লাগল। ঠিক তখনই সোফিত তার ঘরে ঢুকে বলল, আমি জানি আমি দেরি করেছি, কিন্তু শুভ জন্মদিন সাইকা, আমি তোমার জন্য একটা উপহার এনেছি, আশা করি তোমার ভালো লাগবে। সাইকা খুব খুশি হয়ে গেল। তার পরিবার থেকে এই প্রথম কেউ তাকে উপহার দিল। সোফিত বলল, আমি আগে দূরত্ব রেখে চলতাম, কারণ কিভাবে তোমার সাথে কথা বলবো বুঝতাম না, কিন্তু যখন শুনলাম তুমি একাডেমিতে চলে যেতে পারো, তখনই এই কলমটা এনেছি, ওখানে তোমার কাজে লাগতে পারে। সাইকা খুবই আবেগাপ্লুত হয়ে তাকে ধন্যবাদ দিল। সোফিত এরপর বলল, আমার আরেকটা অনুরোধ আছে, গ্রের সাথে একটু দয়া দেখিও। গল্পটা কেমন লাগছে কমেন্ট করো, আর তোমরা যদি আজকের ভিতর এই ভিডিওতে 200টি লাইক আর 100টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি কালকেই এর পরবর্তী এপিসোড আপলোড দেব। চলো গল্পতে ফিরে যাওয়া যাক। সে একটু তাড়াহুড়ো করে বলল, কিন্তু আসলে সে ভালো মনের মানুষ। সাইকা বলল, আচ্ছা ঠিক আছে। সোফিট চলে গেল। সাইকা নিজের ঘরে বসে পরের দিনের প্রস্তুতি নিতে লাগলো। হঠাৎ জানালা ধপ করে খুলে গেল, আর বাইরে গ্রে দাঁড়িয়ে চিৎকার করে বলল, তুই যদি সত্যিকারের পুরুষ হোস, এক্ষুনি আমার সামনে আয়। সাইকা নিচে নেমে এসে বলল, কাল পর্যন্ত অপেক্ষা করতে পারিস না? গ্রে রেগে গিয়ে বলল, ঠিক তাই, আমি এক্ষুনি তোকে শেষ করব, যাতে বাবা ভাবে তুই ভয় পেয়ে পিছিয়ে গেছিস। গ্রে নিজের শক্তি জড়ো করে বিশাল আগুনের জাদু ছুড়ে দিল আর হাসতে লাগলো, এই আগুনে পুড়ে মর। কিন্তু তারা অবাক হয়ে দেখল সাইকার শরীরে একটুও আঁচড় লাগেনি। সাইকা শান্তভাবে বলল, আর একটু শক্তি দিলে ভালো হতো, এটা তো খুবই দুর্বল। এটা শুনে গ্রে ভয় পেয়ে গেল আর বাতাসের জাদু ব্যবহার করতে লাগলো, কিন্তু সাইকা সহজেই নিজেকে রক্ষা করল। সে বলল, শেষ হলে বলিস। গ্রে বারবার আক্রমণ করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত সাইকা বলল, আচ্ছা এবার আসল লড়াই শুরু করি। সে তার হাতে লাগানো একটা কমব্যাট ডিভাইস অ্যাক্টিভ করল, যেটা দিয়ে সে গ্রেকে একের পর এক আঘাত করতে লাগলো। গ্রে চিৎকার করে কষ্টে কাঁদতে লাগলো। সাইকা বলল, চিন্তা করিস না, আমি তোর হাত ভাঙব না। কিন্তু মারধর চলতেই থাকলো, আর গ্রে ব্যথায় অজ্ঞান হয়ে গেল। তখন ইউকি বের হয়ে এসে জিজ্ঞেস করল, তুমি এত শক্তি দেখিয়ে ওকে শেষ করলে না কেন? সাইকা বলল, আমি সোফিটকে কথা দিয়েছি আমি ওকে মারব না। এরপর সে গ্রেকে ভেতরে নিয়ে গেল। সে বলল, কিন্তু বলতো, তুই কি সত্যিই ভাবিস সেগুলো সব কাকতালীয়? না বন্ধু, সাইকা আগে একবার জঙ্গলে গিয়ে আশেপাশের দানবদের খুঁজে বের করেছিল। সে জানতে পেরেছিল পাহাড়ের কাছে লাল দানবটা থাকে। তারপর সে তার একটা প্রাণী ডেকে বলেছিল, যা ওই পাহাড়ে গিয়ে ওই দানবটার ওপর নজর রাখ। সে আগেই বুঝেছিল তার বাবা শহরের বাইরে থাকবে আর দানবটা প্রাসাদের দিকে আসবে, যেখানে সে সবার সামনে তাকে হারাবে। এভাবেই সে সব কিছু পরিকল্পনা করেছিল, যাতে তার বাবা তাকে ম্যাজিক একাডেমিতে যেতে বাধা না দিতে পারে। 6 মাস পর তার ভর্তি হওয়ার সময় এলো। সে বড় ভাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠল। যদিও ভ্রমণে এখনও তার মোশন সিকনেস হয়। বাড়িতে তার বাবা সময়ের দিকে তাকিয়েছিলেন, কারণ তিনি জানতেন সাইকা রাজধানীর কাছাকাছি চলে এসেছে। তিনি 12 বছর আগের একটা ঘটনা মনে করলেন, যখন এক নারী তার কাছে একটা বাচ্চা নিয়ে এসে বলেছিল, এটা আপনার ভাইয়ের ছেলে। তিনি তখন কোনো প্রশ্ন করেননি। তিনি শুধু ছেলেটাকে নিজের কাছে নিয়ে নিলেন এবং তাকে থাকতে দিলেন। আশা ছিল সে একদিন তার ভাইয়ের মতোই শক্তিশালী হবে, এমনকি তাকে ছাড়িয়েও যেতে পারে। এই কারণেই তিনি পরে সাইকাকে ম্যাজিক একাডেমিতে পাঠাতে রাজি হয়েছিলেন। মনে মনে ভেবেছিলেন সাইকা সেখানে গিয়ে ম্যাজিক ভালোবেসে জাতীয় হিরো হয়ে উঠবে। ঠিক সেই সময় সাইকা আর ইভা তাদের নতুন ঘরে পৌঁছে গেছে। দুজনের মুখেই ক্লান্তি স্পষ্ট। সাইকা ইওয়াকে বলল, ভালো করে বিশ্রাম নাও, কাল আমরা একাডেমিতে আবেদন জমা দেব। এরপর তারা সেদিন বিশ্রাম নিল। পরের দিন তারা একাডেমির দিকে রওনা দিল। রেজিস্ট্রেশন এলাকায় পৌঁছে তারা এক লাল চুলের মেয়ের সাথে দেখা করল। তার নাম মীরা। সাইকা তাকে দেখে অদ্ভুত একটা পরিচিতি অনুভব করল, যেন আগের জীবনে কোথাও তাকে দেখেছে। তার মনে একটা অদ্ভুত অনুভূতি হল, কিন্তু সে আর কিছু বলল না।
এরপর ম্যাজিক একাডেমির ভর্তি পরীক্ষা শুরু হল। আগে লিখিত পরীক্ষা, তারপর ম্যাজিক পাওয়ার টেস্ট। বিশেষ ম্যাজিক উপাদানে ঘেরা শক্তিশালী টার্গেট রাখা ছিল, আর ছাত্রদের কাজ হল তাদের শক্তি দিয়ে সেই বাধা ভাঙা। ছেলেমেয়েরা একে একে তাদের ক্ষমতা দেখাতে লাগল। প্রত্যেকেরই এক একটা এলিমেন্ট ছিল। তারপর ইভার পালা এলো। সে ফায়ার প্লেটের সামনে দাঁড়াল। বুম! সে তার লেজেন্ডারি ম্যাজিক দিয়ে আগুন জ্বালিয়ে দিল। সবাই একদম অবাক হয়ে গেল। তারপর সে এক্সামিনারকে বলল পরের টার্গেটে যেতে, আর সে একের পর এক টার্গেট ধ্বংস করতে লাগল তার উইন্ড ম্যাজিক দিয়ে। সাইকা আগে জানতই না যে ইভার উইন্ড ম্যাজিক আছে, তাই সে খুব খুশি হল। তার বুদ্ধি আর ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়ে গেল। এরপর সাইকার পালা এলো। সে ফায়ারস্টোনের সামনে দাঁড়াল এবং এক আঘাতেই সেটা ভেঙে দিল। দ্বিতীয় টার্গেটও ধ্বংস করল। তারপর তৃতীয়টাও একেবারে গুড়িয়ে দিল। হঠাৎ কেউ চিৎকার করে বলল, আরে ভাই থাম, এটা কি কোনো উপন্যাস নাকি? সবাই তার শক্তি দেখে অবাক হয়ে গেল। বুঝে গেল সে সাধারণ ছেলে নয়। এমনকি ইভাও খুব খুশি হয়ে গেল, আর দুজনেই আনন্দে ভরে উঠল। কিছুক্ষণ পর রেজাল্ট ঘোষণা করা হল। সাইকা আর ইভা দুজনেই পাশ করল, তবে ইভার র্যাঙ্ক বেশি ছিল। কেউ মজা করে বলল, সাইকা, ভাগ্য দেখো তোমার। কিন্তু আসল চমক ছিল অন্যটা, যে মীরা নামের লাল চুলের মেয়েটার সাথে আগে দেখা হয়েছিল, সে পুরো পরীক্ষায় প্রথম হয়েছে। তাদের সফলতা উপলক্ষে একাডেমিতে একটা বড় উদযাপন করা হলো, আর ছাত্রছাত্রীরা সবাই হলে জমা হতে লাগল। পথে যেতে যেতে সাইকা বনের ভেতরে একটা অদ্ভুত জিনিস অনুভব করল। সে একটু সামনে গিয়ে দেখে বিশাল একটা ম্যাজিক সার্কেল তৈরি করা আছে। সঙ্গে সঙ্গে সে তার কয়েকজন এজেন্টকে পাঠালো জায়গাটা নজরে রাখতে। তারপর দ্রুত হলে ফিরে এলো। ঠিক তখনই খাবার পরিবেশন করা হলো। সাইকা দ্রুত খেতে শুরু করলো আর ইভাকে বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, যুদ্ধ শুরু হয়ে যাবে। ইভা অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে কি বলছো? এদিকে মীরা স্টেজে উঠে সবাইকে মোটিভেট করতে লাগলো, কারণ সে ছিল টপ র্যাঙ্কড ক্যান্ডিডেট। সে সাহস নিয়ে কথা বলল আর সবাইকে কিছু উপদেশ দিল। হঠাৎ করে দরজা ভেঙে ভয়ঙ্কর দানবরা হলে ঢুকে পড়ল। ছাত্রছাত্রীরা কেউ পালাতে লাগলো, কেউ লড়াই করার চেষ্টা করল, কিন্তু পরিস্থিতি একদমই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তবে মীরা একদম স্থির দাঁড়িয়ে থাকল। সে আকাশে লাফ দিয়ে ওপরে উঠে ওপর থেকে দানবদের আঘাত করতে শুরু করল। সাইকা তখন দেখতে পেল ম্যাজিক সার্কেলের কাছে একটা শক্তিশালী দানব আছে, যেটা সে আগেই দেখেছিল। সে সিদ্ধান্ত নিল ওই দানবটাকে শেষ করবে। ইভা জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, কোথাও যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসব। তুমি মীরার সাথে থাকো আর বিপদ হলে পালিয়ে যেও। এরপর সে চলে গেল। সাইকা গিয়ে সেই দানবের সামনে দাঁড়ালো আর মজা করে গান গাইতে লাগলো, তোর ভাগ্যই খারাপ, আর কোনো উপায় নেই। সে বলল, জানিস তো আমি দয়া দেখাই না, তাই না? দানব বলল, তুই একা এসেছিস, তুই কি ভাবিস আমাকে হারাতে পারবি, বোকা? সাইকা বলল, আসলে বোকা কে সেটা দেখা যাবে। দানব লোহার অস্ত্র ছুঁড়ে মারল, কিন্তু সাইকা সহজেই সেগুলো আটকে দিল। রেগে গিয়ে দানব তিনজন সঙ্গী ডাকল। তারা একসাথে আক্রমণ করল। সাইকা দুজনকে মেরে ফেলল আর একজনকে ধরে বলল, এইটা সুভেনিয়ার হিসেবে রাখব। এটা দেখে দানব চিৎকার করে বলল, আমি এবার পুরো শক্তি দিয়ে লড়ব। সাইকা শান্তভাবে বলল, ঠিক আছে। সে সম্পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করল, কিন্তু সাইকাকে একটাও আঘাত করতে পারল না। দানবরা ভাবল সে জিতে গেছে। তখন একজন তলোয়ার বের করে সাইকাকে মুখে আঘাত করল। সাইকা সময় মতো এড়াতে পারল না, তার হাত কেটে গেল, রক্ত ঝরতে লাগল। সাইকা জিজ্ঞেস করল, বলতো তোমরা এটা কেন করছো? একাডেমিতে হামলা করার উদ্দেশ্য কি? দানব বলল, সাহস দেখানোর জন্য বলছি। আমাদের পাঠানো হয়েছে একজন হিরোইনকে মারতে, যে লাল চুলের মেয়ে আর অস্বাভাবিক শক্তিশালী। সে মীরার কথাই বলছিল। সাইকা জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলে সে হিরোইন? দানব বলল, সুপ্রিম কমান্ডারের অর্ডার, কোনো দেরি করা যাবে না, সাথে সাথে কাজ করতে হবে। সাইকা শান্তভাবে বলল, আচ্ছা ঠিক আছে তাহলে। এরপর দুজনেই পুরো শক্তি দিয়ে একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল। দানব এক আঘাতে সাইকাকে নিচে ফেলে দিল। তারপর সে মীরাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে সাইকার কণ্ঠ শোনা গেল, কোথায় যাচ্ছিস? এখনো শেষ হয়নি। দানব ঘুরে আবার একটা ছুরি ছুঁড়ে মারল আর বলল, তুই এমন আচরণ করছিস যেন তুই মরবি না। সাইকা বলল, তোর সব চেষ্টা বৃথা গেছে। শোন, আমি যে কোনো আঘাত আমার এক সাবঅর্ডিনেটে ট্রান্সফার করি, চিন্তা করিস না, তোকে এবার ওই শেষ করবে। এটা শুনে দানব রাগে গর্জে উঠল, নিজের জায়গা না জানা মানুষ, তোকে মরতেই হবে এখনই। সে পুরো শক্তি নিয়ে সাইকার দিকে ঝাঁপ দিল, কিন্তু সাইকা সহজেই সরে গিয়ে এমন এক স্পেল মারল যেটা তাকে প্রায় ডুবিয়ে দিল। দানব টেলিপোর্ট করে সাইকার পিছনে চলে গেল, কিন্তু সাইকা আগে থেকেই আন্দাজ করেছিল
সে সাথে সাথে এক ইলেকট্রিক বেস্ট ছুঁড়ে মারল। তবুও দানব হার মানল না। সে সোজা সাইকার পেটে হাত ঢুকিয়ে দিল। সবাই ভাবল এবার শেষ, কিন্তু সাইকা তখনও দাঁড়িয়েছিল। সে বলল, এই সব কষ্ট শুধু শুধু। দানব বুঝতে পারল সে ঘেরাও হয়ে গেছে। তখন বলল, তাহলে তোকে শেষ করতেই হবে, তোর ওই কাগজ ফুরিয়ে যাবার আগে। সাইকা বলল, আচ্ছা তুই এইটা বলছিস? তারপর যোগ করল, দুর্ভাগ্য তোর, এটা কখনো ফুরাবে না। কিন্তু আমার মনে হয় এখন যথেষ্ট খেলেছি, এবার শেষ করা যাক। সে তার এক সঙ্গীকে ডেকে তার মাধ্যমে একটা বিশাল ড্র্যাগন আনল। ড্র্যাগনটা দেখে দানব কেঁকে উঠল। সে বুঝে গেল এবার তার শেষ সময় চলে এসেছে। ড্র্যাগনটা ঝাঁপিয়ে পড়ল, বুম, আর তাকে গিলে ফেলল। দানব চেষ্টা করল বাঁচতে, কিন্তু সাইকা বলল, তুই শুরু থেকেই ফাঁকা ছিলি। এভাবেই তার শেষ হলো। সাইকা একাডেমিতে ফিরে এসে দেখল মীরা সব দানব মেরে ফেলেছে। ইভা আর বাকি ছাত্ররাও নিরাপদে আছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, সবাই এখন মীরাকে ভয় পেতে শুরু করেছে, কারণ সে একাই সব দানব মেরে ফেলেছে। মানুষের দৃষ্টি তার প্রতি বদলে গেছে। সাইকা বুঝল তাকে সাহায্য করতে হবে। তার মনে হলো মীরা ভবিষ্যতে তার ছায়ার মতো একটা গুরুত্বপূর্ণ অংশ হবে। পরে স্কুল সেশন শুরু হলো। সাইকা আর ইভা তাদের ক্লাসের দিকে যাচ্ছিল। পরের দিন সাইকা মীরাকে দেখল আর তার সাথে কথা বলতে চেষ্টা করল, কিন্তু মীরা তাকে একদমই ইগনোর করে চলে গেল। একটু পরেই তারা যখন হাঁটছিল তখন হঠাৎ ওপর থেকে একটা জিনিস পড়ে গেল, কিন্তু সাইকা খুব শান্তভাবে সেটা সামলে নিল। যে শিক্ষক এটা ফেলেছিল সে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইল, বলল এটা নাকি দুর্ঘটনা ছিল। কিন্তু সাইকার মনে হলো ব্যাপারটা ঠিক স্বাভাবিক না, তাই সে চুপচাপ সামনে এগিয়ে গেল। ক্লাসে গিয়ে একাডেমি ঘোষণা দিল যে একটা স্পেশাল এক্সপ্লোরেশন মিশন হবে। যারা পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তাদেরকে জঙ্গলে গিয়ে কিছু জিনিস সংগ্রহ করে আনতে হবে। মীরা আর ইভা সিলেক্ট হলো, কারণ তাদেরই সবচেয়ে বেশি নম্বর ছিল। সাইকা জিজ্ঞেস করল, যদি ইভা না যেতে চায় তাহলে কি হবে? একাডেমি বলল, তাহলে তুমি তার জায়গায় যাবে। সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চিত করব ইভা না যায়, আমি নিজেই যাব। আসলে সে চাচ্ছিল এই সুযোগে মীরার কাছাকাছি যেতে এবং তাকে আরও ভালোভাবে বুঝতে। একাডেমি বলল, এই ধরনের আচরণ গ্রহণযোগ্য না মিস্টার সাইকা। সে দ্রুত বলল, শুনুন, এই মিশনটা বিপজ্জনক, আমি চাই না ইভা একা যাক। শেষে একাডেমি রাজি হলো, তাই সিদ্ধান্ত হলো সাইকা আর মীরা একসাথে জঙ্গলে যাবে। ক্লাস শেষে ইভা সাইকাকে জিজ্ঞেস করল, তুমি কি মীরাকে পছন্দ করো? ও তো সুন্দর, পাতলা আর চুলও নরম। সাইকা বলল, না, এমন কিছু না, তবে আমি নিশ্চিত ও একদিন সবচেয়ে শক্তিশালী হবে। আমি ওকে সাহায্য করতে চাই আর ওকে ভালোভাবে বুঝতে চাই। এটা শুনে ইভা খুব খুশি হলো। সে হেসে বলল, তাহলে নিজের খেয়াল রেখো। সাইকা হেসে বলল, আচ্ছা। ইভা ভীষণ খুশি হয়ে গেল। পরের দিন সাইকা আর মীরা জঙ্গলের দিকে রওনা দিল। তারা জঙ্গলে ঢুকে একসাথে অনুসন্ধান শুরু করল। চলতে চলতে তারা অকারণ কিছু কথাবার্তা বলছিল। তারপর হঠাৎ তারা একটা অদ্ভুত গাছের সামনে গিয়ে দাঁড়ালো, যেটাতে একটা ম্যাজিক সার্কেল খোদাই করা ছিল। যেই তারা কাছে গেল, সার্কেলটা সক্রিয় হয়ে কাঁপতে শুরু করল, আর হঠাৎ ভয়ঙ্কর গতিতে বিশাল কিছু টিকটিকি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু মীরা খুব শক্তভাবে প্রতিরোধ করল। সে কিছু টিকটিকির মাথা ভেঙে দিল আর বাকিগুলো আগুনের জাদুতে পুড়িয়ে ফেলল। ঠিক তখনই পিছন থেকে একটা বিশাল ঘুল হঠাৎ মীরার ওপর আক্রমণ করল এবং তাকে মারতে যাচ্ছিল। ঠিক সময়ে সাইকা এসে তাকে বাঁচালো। দেখে মনে হলো মীরা এই ধরনের লড়াইয়ের সাথে আগে থেকেই অভ্যস্ত। তারপর তারা আরও গভীরে যেতে লাগলো, কোনো পথ বা ক্লু খুঁজে পাওয়ার জন্য। সাইকা তার ইয়াশি ব্যবহার করে পথ আলোকিত করল। সে কিছু ইয়াশি গুহার কিনারায় ছড়িয়ে রাখল, যাতে অন্য কোনো দানব এলে তারা আগেই বুঝতে পারে এবং দ্রুত পালানোর পথ থাকে। তারা কিছুক্ষণ হাঁটতে লাগলো। এরপর হঠাৎ চারদিক থেকে দানবরা চুপি চুপি আসতে শুরু করল। মীরা দ্রুত 3টে দানবকে আঘাত করে মুহূর্তেই মেরে ফেলল, কিন্তু একটা দানব তখনও বেঁচে ছিল। সে মীরার ওপর ভয়ঙ্কর আঘাত করে তাকে অজ্ঞান করে দিল। সে দানবটা তাকে শেষ করতে যাচ্ছিল। ঠিক তখনই সাইকা সামনে এসে দাঁড়ালো এবং তার পুরো দলের সাথে লড়াই শুরু করল। পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠল। দানব অনেক ছিল আর সাইকা তাদের সামনে তার আসল শক্তি ব্যবহার করতে পারছিল না। তাই মীরা অজ্ঞান হয়ে থাকায় সুযোগ নিয়ে সে তার শক্তিশালী একটা ইয়াশি ডাকল। হঠাৎ মাটির নিচ থেকে বিশাল এক কৃমির মতো দানব বের হয়ে এলো এবং কয়েক সেকেন্ডেই সব দানবকে গুড়িয়ে দিল। তার শক্তি ছিল মাটির নিচে দীর্ঘদিন ঘুমিয়ে থাকার কারণেই জমে থাকা। কিছুক্ষণ পর মীরা জ্ঞান ফিরে পেল। সে দেখল তার শরীর পুরোপুরি ঠিক হয়ে গেছে আর চারপাশে কোনো দানব নেই। সে সাইকার শক্তি দেখে অবাক হয়ে গেল এবং তার গোপন ব্যাপার জানতে চাইল, কিন্তু সাইকা সেটা এড়িয়ে গেল। বলল এটা তার পরিবারের বিশেষ ট্রেনিংয়ের কারণে, যদিও আসল কথা সেটা ছিল না। আসলে কোনো ট্রেনিংই ছিল না। সে শুধু এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করত না। এরপর সে নরমভাবে মীরাকে জিজ্ঞেস করল, তোমার সম্পর্কে বলো তো। মীরা মাথা নিচু করে বলতে শুরু করল। সে বলল ছোটবেলা থেকেই সে গিল্ডে গিয়ে অ্যাডভেঞ্চারে যেত। সে লড়াই করতে আর দানব মারতে ভালোবাসত আর যুদ্ধ ছাড়া আর কোনো আনন্দ পেত না। একবার সে কিছু শক্তিশালী হান্টারের সাথে একটা গুহায় গিয়েছিল, কিন্তু দানবরা তাদের অর্ধেককে খেয়ে ফেলেছিল আর বাকিরা ভয়ঙ্করভাবে আহত হয়েছিল। সবাই ভয়ে কাঁপছিল, শুধু সে ছাড়া। সে বলল ওই মুহূর্তে সে এক ধরনের সুখ অনুভব করেছিল। সেই দিন থেকেই মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করে। সবাই তার কাছে যেতে ভয় পেত। সে আরও বলল, আমি জানি
আমি স্বাভাবিক না, কিন্তু আমি বদলাতে চাই। হয়তো এই একাডেমিতে আমি সেটা পারব। সাইকা তার কথা শুনে গভীরভাবে নাড়া খেল, কারণ সে তার নিজের একটা অংশ মীরার মধ্যে দেখতে পেল। সে বলল, চিন্তা করো না, তুমি একদমই অস্বাভাবিক না। বরং তুমি অসাধারণ। তুমি শুধু ভয়াপ্রাপ্ত মানুষের মাঝে জন্মেছ। তোমার আসল জায়গা এখনো খুঁজে পাওনি। তাই শক্ত থাকো, আমি আছি তোমার সাথে। মীরা তার কথায় খুবই আবেগপ্রবণ হয়ে গেল এবং তাকে ধন্যবাদ দিল। এরপর তারা আবার গুহার ভেতর এগিয়ে যেতে লাগল। পথে যত দানব আসছিল সবকিছুকে ধ্বংস করে দিতে লাগল। আর এখানে আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।